রিয়া চৌধুরী সাধারণ পোশাকে তার ছোট বোনের সঙ্গে একটি অটোরিকশায় চড়ে বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পথে একটি চেকপোস্টে পুলিশ অটোরিকশাকে থামিয়ে দেয়। ইন্সপেক্টর বিজয় শর্মা অটো চালকের কাছ থেকে কাগজপত্র চেয়ে ত্রুটি বের করে ঘুষ দাবি করতে শুরু করেন। পুলিশ ইন্সপেক্টর বললেন, তোমার গাড়ির ইন্স্যুরেন্স নেই, পলিউশন সার্টিফিকেট নেই, চালান তো কাটবেই। অটো চালক হাতজোড় করে বলল, স্যার, আমার ভুল হয়ে গেছে, কাগজপত্র আমার কাছে আছে, কিন্তু বাড়িতে ভুলে গেছি, আমি কাল দেখিয়ে দেব, দয়া করে মাফ করে দিন। ইন্সপেক্টর বিজয় শর্মা কঠোরভাবে বললেন, না, চালান কাটবেই, যদি চালান কাটতে না চাও তাহলে 2000 টাকা দে। এটা শুনে ডিএম রিয়া চৌধুরী চুপচাপ পুরো ঘটনাটি দেখছিলেন। অটোরিকশা চালক বিনীতভাবে বলল, স্যার, আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়েছি, দিনের শুরু হয়েছে, আমার কাছে টাকা নেই, এখনও একটাও টাকা আয় করিনি, আমি আপনাকে কোথা থেকে টাকা দেব? পুলিশ কর্মী তাচ্ছিল্য করে বললেন, তুমি কাল তো আয় করেছিলে, সেই টাকা কোথায় গেল? সেই টাকা থেকে দিয়ে দাও। অটো চালক হতাশ স্বরে বলল, স্যার, সেই টাকা কালই খরচ হয়ে গেছে, আমার কাছে সত্যিই টাকা নেই, দয়া করে আমাকে মাফ করে দিন, আর কখনো এমন ভুল করব না, আমি সব সময় আমার কাগজপত্র সঙ্গে রাখব। এই পুরো কথোপকথনের সময় ডিএম রিয়া চৌধুরী, যিনি অটোর পিছনে বসেছিলেন, চুপচাপ সব কিছু দেখছিলেন ও শুনছিলেন। যখন পুলিশ ইন্সপেক্টর বিজয় শর্মা অটোরিকশা চালকের ওপর ধমক দিয়ে বললেন, এই গরিব ভিখারি, তোর কাছে 2000 টাকা নেই, যেভাবেই হোক আমাকে 2000 টাকা দে, নইলে তোর অটো আর রিকশা জব্দ করা হবে। অটো চালক বলল, স্যার, আমি কি এমন করেছি যে আপনি আমার অটো আর রিকশা জব্দ করবেন? আমি কি কোনো বড় অপরাধ করেছি যে আপনি আমার অটোরিকশা জব্দ করবেন? এটা শুনে ইন্সপেক্টর আগুনের মতো রেগে গেলেন এবং অটো চালককে একটি চড় মেরে বললেন, তুই আমার সঙ্গে তর্ক করছিস, তোর এত সাহস? এটা দেখে ডিএম রিয়া চৌধুরীর রাগ হল। তিনি অটো থেকে নেমে তার কাছে গিয়ে বললেন, এই ড্রাইভারকে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা কোনো রীতি? এই ভাই প্রতিদিন পরিশ্রম করে গাড়ি চালায়, এই আয় দিয়েই তার বাড়ির চুলো জ্বলে। যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তাকে ঘুষ আর চড় মারবেন আর তার অটো জব্দ করবেন? এটা কেমন আইন? এই গরিব মানুষ আপনার পেট ভরতে আসেনি, বরং নিজের বাড়ির পেট পালতে এসেছে। সেই সময় ডিএম রিয়া চৌধুরী নীল সালোয়ার স্যুট আর চটি পরেছিলেন এবং সাধারণ পোশাকে ছিলেন। তিনি তার বোন নীলিমার জন্য কাপড় কিনতে বাজারে যাচ্ছিলেন। পুলিশের লোকেরা ভেবেছিল এটা কোনো সাধারণ মানুষ, যিনি তাদের সঙ্গে এভাবে প্রশ্ন উত্তর করছেন। রিয়ার কথা শুনে সাব ইন্সপেক্টর বিজয় শর্মা আরও রেগে গেলেন। তিনি তীক্ষ্ণ স্বরে বললেন, তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত? মাঝখানে কথা বলতে কে বলেছে? বেশি বকবক করিস না, নইলে তোকেও হাজতে দেখিয়ে দেব। আমি পুলিশ, চাইলে এখনই গ্রেফতার করতে পারি, বেশি ভাব দেখাস না, বুঝলি? বিজয় শর্মার মোটেও ধারণা ছিল না যে তিনি যার সঙ্গে এই লহজায় কথা বলছেন তিনি আসলে একজন ডিএম অফিসার। রিয়া শান্ত থেকে বললেন, স্যার, আপনি পুলিশ বলে কি মানুষকে লুটবেন? গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন? আপনি যা করছেন তা শুধু ভুল নয়, আইনের বিরুদ্ধেও। রিয়ার কথা শুনে বিজয় শর্মা নিজেকে সামলাতে পারলেন না। তিনি রেগে গিয়ে রিয়াকে চড় মেরে বললেন, তুই আমাকে আইন শেখাবি? তোকে সেই সময় থেকে দেখছি অনেক বকবক করছিস। তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস? বেশি বকবক করিস না, নইলে তোকে আর তোর বোন নীলিমাকে দুজনকেই জেলে পচিয়ে দেব। তাড়াতাড়ি অটো নিয়ে এখান থেকে ভাগ। অটো চালক এসব দেখে ভয়ে চুপ করেছিল। রিয়া তার রাগ নিয়ন্ত্রণে রাখলেন। তিনি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় প্রকাশ করছিলেন না, কারণ তিনি দেখতে চাইছিলেন সাব ইন্সপেক্টর বিজয় শর্মা কতদূর নিচে নামতে পারে। তারপর তিনি অটোরিকশায় বসলেন। কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের বাজারে নামিয়ে দিল। রিয়া তার বোন নীলিমাকে নিয়ে ভিতরে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনলেন। বাইরে থেকে রিয়া শান্ত দেখালেও তার মনে তিনি ঠিক করে ফেলেছিলেন যে এই সাব ইন্সপেক্টর বিজয় শর্মাকে শিক্ষা দিতেই হবে। আইনের মজাক করা এমন অফিসারের থানায় থাকার যোগ্যতা নেই। বাজার থেকে ফিরে রিয়া ঠিক করলেন থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কেমন। বিজয় শর্মা তো সেখানে কাজ করে, আর যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকে ভিতর থেকে পরিষ্কার করা দরকার। পরদিন সকালে রিয়া তার আসল পরিচয় গোপন রেখে একজন সাধারণ মেয়ের রূপ ধরলেন। তিনি সবুজ সালোয়ার স্যুট পরে সোজা থানায় পৌঁছে গেলেন। থানায় ঢুকতেই তার নজর পড়ল
সামনের চেয়ারে বসে থাকা ইন্সপেক্টর অজয় ভট্টাচার্যের ওপর। তিনি আরাম করে পাখা ঝুলতে ঝুলতে মোবাইলে কথা বলছিলেন। রিয়া সোজা তার কাছে গিয়ে বললেন, স্যার, আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে। রিয়া আর কিছু বলার আগেই অজয় ভট্টাচার্য তাকে মাঝপথে থামিয়ে বললেন, কার রিপোর্ট লেখাতে হবে? তোমাকে কি জানা নেই এখানে রিপোর্ট লেখাতে 5,000 টাকা ফি লাগে? টাকা এনেছিস? টাকা থাকলে বল, নইলে তাড়াতাড়ি বিদায় হয়ে যা। এটা শুনে রিয়ার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি অবাক হয়ে ভাবলেন, এই থানায় খোলাখুলি দুর্নীতি চলছে, আর জেলার ডিএম অফিসার হয়েও তার এতদিন এর কোনো খবর ছিল না। রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে কঠোর স্বরে বললেন, স্যার, আপনি আমাদের কাছ থেকে ঘুষ কেন চাইছেন? রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না। আপনি যা করছেন তা শুধু ভুল নয়, আইনের বিরুদ্ধেও। এটা শুনে অজয় ভট্টাচার্য রেগে উঠলেন এবং বললেন, কি বললি? আমি ভুল করছি? তোর মনে হয় তুই আমার চেয়ে বেশি আইন জানিস? বেশি বকবক করিস না, নইলে এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দেব। রিয়া বুঝে গেলেন এই ইন্সপেক্টরও সেই একই পথে আছেন যে পথে বিজয় শর্মা ছিলেন। তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন, আপনার থানার সাব ইন্সপেক্টর বিজয় শর্মা কোথায়? অজয় ভট্টাচার্য বিরক্ত হয়ে বললেন, তোর তার সঙ্গে কি কাজ? আমার সঙ্গে প্রশ্ন করিস না, নিজে গিয়ে কথা বলে নে। রিয়া আবার বললেন, স্যার, আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি জানেন না আমি কে? এটা শুনে অজয় জোরে হেসে বললেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে দেখে তো মনে হয় তুই হয় ভিখারি, নয়তো ময়লা তুলিস, কিংবা কোনো বাড়িতে ঝাড়ু মোছা করিস। এখানে রিপোর্ট লেখা হবে না, এখন বেরিয়ে যা, নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। রিয়া নিজেকে নিয়ন্ত্রণ করলেন। তিনি বুঝে গেলেন এরা সবাই একই রকম। তিনি মনে মনে ঠিক করলেন এদের শিক্ষা দিতে হবে, কিন্তু তার আগে এদের পুরো কুকীর্তি দেখতে হবে। তারপর তিনি থানা থেকে বেরিয়ে এসে একটু ভাবলেন। তারপর মোবাইল বের করে তার অফিসার আইপিএস ও আইএএসকে ফোন করে বললেন, আমি এই থানায় আছি, আপনারা আমার গাড়ি নিয়ে আসুন। এই বলে তিনি আবার থানায় ঢুকলেন। অজয় তাকে দেখেই গর্জে উঠলেন, এই মেয়ে আবার এসেছে, তোর বোধগম্য হয় না? চল, তোকে শিক্ষা দিচ্ছি, এখন তোকে জেলে ঢোকাতে হবে। রিয়া ভয় না পেয়ে ধীরে কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন, স্যার, আমাকে শুধু রিপোর্ট লেখাতে হবে, আপনি রিপোর্ট লিখুন। আপনারা যদি জনতার সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কার কাছে করব? কিন্তু অজয় আবার একই কথা বলতে লাগলেন, আমি বলেছি না, রিপোর্ট লেখাতে হলে 5,000 টাকা বের কর, টাকা ছাড়া এখানে কিছু হবে না। বারবার বিরক্ত করিস না, নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। রিয়া মনে মনে ভাবছিলেন, এরা কত নিচে নেমে গেছে, এদের এটাও জানা নেই যে একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তিনি হালকা হাসি দিয়ে বললেন, দেখুন স্যার, আপনি ঘুষ কেন চাইছেন? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখানোর জন্য জনতার কাছ থেকে টাকা নিতে হবে। আপনি স্পষ্টভাবে আইন ভাঙছেন। যদি আপনি রিপোর্ট না লিখেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আপনি নিজেকে বড় অফিসার ভাবেন, কিন্তু আপনার ধারণাও নেই যে আপনার সঙ্গে এরপর কি হতে চলেছে। এটা শুনে অজয় খুব রেগে গেলেন। তিনি দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন, এই মেয়েকে বাইরে বের করে শিক্ষা দাও, এটা এভাবে যাবে না। দুজন কনস্টেবল রিয়ার দিকে এগিয়ে এলেন তার হাত ধরতে। তখনই থানার দরজা থেকে একটা কঠোর কণ্ঠস্বর ভেসে এলো, থামো। সবার চোখ দরজার দিকে ঘুরে গেল এবং সেখানে যাদের দেখা গেল তা দেখে সবাই হতবাক হয়ে গেল। ভিতরে এসেছিলেন আইএএস ও আইপিএস অফিসারদের একটি দল, যারা ডিএম রিয়াকে ডাকতে এসেছিলেন। তাদের পিছনে আরও কিছু ঊর্ধ্বতন পুলিশ অফিসার ছিলেন। তাদের মধ্যে একজন রেগে অজয় ভট্টাচার্যের দিকে তাকিয়ে বললেন, নির্লজ্জ ইন্সপেক্টর, এটা কি করছো তুমি? এখনই তোমার এই উর্দি খুলে যাবে আর সারা জীবন জেলে পচবে। এটা শুনে অজয়ের হাত পা কাঁপতে লাগল, কপাল থেকে ঘাম ঝরতে লাগল। হাঁপাতে হাঁপাতে তিনি সাফাই দেবার চেষ্টা করলেন, স্যার, এই মেয়ে। কিন্তু তিনি কথা শেষ করার আগেই রিয়া এগিয়ে এলেন। তার মুখ এখন আরও তেজি ও দৃঢ় দেখাচ্ছিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, চুপ করো অজয়, এটা কোনো মেয়ে নয়, আমি জেলার ডিএম। আমি নিজের চোখে দেখে ফেলেছি এখানে সাধারণ জনতার সঙ্গে কিভাবে ব্যবহার করা হয়। তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত সম্পত্তি? এখন বুঝবে আসল আইন কি। থানার পরিবেশ পাল্টে গেল। কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। যে দুজন কনস্টেবল এইমাত্র রিয়াকে ধরার চেষ্টা করেছিল তারা ভয়ে পিছিয়ে গেল। আইএএস অফিসার রেগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দিলেন, কনস্টেবল, এখনই ইন্সপেক্টর অজয়কে হেফাজতে নাও। এক মুহূর্তের দেরিও বরদাস্ত করা হবে না, নইলে পরিণতি তুমি জানো।
পুরো থানা নিস্তব্ধ হয়ে গেল। যে অজয় কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিলেন, তিনি এখন হাত জোড় করে কাকুতি মিনতি করছিলেন। তিনি রিয়ার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দিন, আমার চাকরি চলে যাবে। কিন্তু রিয়ার চোখে একটুও নরম ভাব ছিল না। তিনি ঠান্ডা ও কঠোর স্বরে বললেন, ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয়। তোমার অপরাধ ভুল নয়, অভ্যাস, আর এর শাস্তি তুমি পাবেই। জনতার কণ্ঠ দমন করা, আইনের মজাক করা আর মহিলার অপমান করা অপরাধ, ভুল নয়। ডিএম রিয়া কঠোর শব্দে তার আইপিএস অফিসারকে বললেন, এদের এখনই সাসপেন্ড করো এবং হাতকড়া পরাও। এটা শুনে আইপিএস অফিসার ইশারা করলেন এবং দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর অজয় ভট্টাচার্যকে হাতকড়া পরাতে লাগলেন। থানার পরিসরে উপস্থিত অন্য পুলিশ কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। যখন অজয়কে নিয়ে যাওয়া হলো, তখনই থানার মূল গেট দিয়ে হঠাৎ ইন্সপেক্টর বিজয় ভিতরে ঢুকলেন। তার মুখে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল, কিন্তু পরিস্থিতি না বুঝেই তিনি ভিতরে চলে এলেন। রিয়াকে সামনে দাঁড়িয়ে দেখে তার হুঁশ উড়ে গেল এবং তার মনে সেই দৃশ্য ঘুরে গেল যখন তিনি রাস্তায় অটোচালকের চালান কাটার সময় রিয়াকে সাধারণ মেয়ে ভেবে চড় মেরেছিলেন। সেদিন তিনি ভেবেছিলেন এটা শুধু একটা সাধারণ ঘটনা, কিন্তু আজ তিনি বুঝলেন তার সামনে সেই মেয়ে এবং তার পিছনে আইএএস, আইপিএস, বড় বড় অফিসাররা কেন দাঁড়িয়ে আছেন। তার মনে হতে লাগল, আমি যাকে চড় মেরেছিলাম সে নিশ্চয়ই ডিএম অফিসে অভিযোগ করেছে, তাই অফিসাররা এখানে তদন্ত করতে এসেছেন। তখনই ইন্সপেক্টর বিজয় কাঁপা কাঁপা কণ্ঠে বড় অফিসারদের বললেন, স্যার, এই মেয়ে 1 নম্বরের উচ্ছৃঙ্খল। আমি যখন একটা অটো চালকের চালান কাটছিলাম, তখন এই মেয়ে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিল এবং আমাকে চড় মারতে শুরু করেছিল। তাই আমি তাকে কিছু ভালো মন্দ বলেছিলাম। তখন সে ডিএম অফিসে গিয়ে অভিযোগ করে দিয়েছে। তাই আপনারা এখানে এসে অজয় ভট্টাচার্যকে গ্রেফতার করেছেন। বরং আপনাদের এই মেয়েকে গ্রেফতার করা উচিত ছিল। এটা শুনে পুরো থানায় নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কিছু বড় ঘটতে চলেছে। তখনই আইপিএস অফিসার রেগে গিয়ে বিজয়ের গালে একটা চড় মেরে কঠোর কণ্ঠে বললেন, ইন্সপেক্টর বিজয়, তুমি সীমার মধ্যে থাকো। তুমি যার সম্পর্কে কথা বলছো, তুমি জানো না এই মহিলা কে? এটা শুনে ইন্সপেক্টর বিজয়ের যেন হার্ট অ্যাটাক হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ও ভয়ে ভয়ে বললেন, স্যার, আপনি কি বলছেন? এই ম্যাডাম আসলে কে? আইপিএস অফিসার কিছু বলার আগেই ডিএম রিয়া তার দিকে সোজা তাকালেন। তার চোখে সেই আগুন ছিল যা সেদিন রাস্তায় চড় খাওয়ার সময় দমিয়ে রাখা হয়েছিল। ডিএম রিয়া তীক্ষ্ণ ও গম্ভীর স্বরে বললেন, মনে আছে সেই চড়? আজ সেই চড় তোমার পুরো জীবনের ওপর ভারী হয়ে যাবে। ইন্সপেক্টর বিজয়, সেদিন তুমি ভেবেছিলে একটা সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছো, কিন্তু সত্যিটা হলো সেই চড় আমার আত্মাকে আঘাত করেনি, বরং তোমার পুরো সিস্টেমে নোংরামি উন্মোচন করেছে। তুমি শুধু আমাকে মারোনি, তুমি সেই জনতার কণ্ঠকে মেরেছ যারা তোমার কাছে ন্যায়ের আশা করে। থানার ভিতরে এমন নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যেন কেউ সবার কণ্ঠ চুরি করে নিয়েছে। বিজয়ের মুখ মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেল, ঠোঁট কাঁপছিল, কিন্তু কণ্ঠ যেন গলায় আটকে গেল। তখনই রিয়া গম্ভীর স্বরে বললেন, আজ আমি শুধু ডিএম হয়ে আসিনি, বরং সেই সব মানুষের পক্ষে দাঁড়িয়েছি যাদের তোমার মতো অফিসাররা সর্বত্র অপমান করে, রাস্তায় হোক, থানায় হোক বা অফিসে। তুই ভেবেছিলি উর্দি পড়ে নিলেই নিজেকে ভগবান ভাবতে পারিস, কিন্তু আজ তুই জানবি আইন সবার জন্য সমান, পুলিশের জন্য। এই বলে রিয়া টেবিলে জোরে একটা চড় মেরে চিৎকার করে বললেন, কনস্টেবল, ইন্সপেক্টর বিজয়কে গ্রেফতার করো, উর্দি খোলো এবং এখনই সাসপেনশনের রিপোর্ট তৈরি করো। আইপিএস অফিসার 1 সেকেন্ডও নষ্ট না করে ইশারা করলেন। দুজন কনস্টেবল এগিয়ে এসে বিজয়ের হাতে হাতকড়া পরিয়ে দিল। বিজয় বেচারা ভীষণভাবে কাঁপছিল, কাকুতি করে বলল, ম্যাডাম, প্লিজ মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। কিন্তু রিয়া তার কথা মাঝপথে থামিয়ে বললেন, আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর, তোর ক্ষমা দিয়ে জনতার দুঃখ কমবে না, এখন আদালত ঠিক করবে। পুরো থানা শুনছিল। প্রথমবার সবার মনে এই কথা গেঁথে গেল যে এই জেলায় যে কেউ জনতার উপর অত্যাচার করবে তার জায়গা শুধু জেলের সিঁড়ির পিছনে। অজয় ভট্টাচার্য ও বিজয়কে হাতকড়া পরিয়ে বাইরে আনা হলো। তখন বাইরে দাঁড়ানো ভিড়ে হট্টগোল শুরু হয়ে গেল। লোকেরা একে অপরের সঙ্গে ফিসফিস করছিল, বিশ্বাসই হচ্ছিল না জেলার 2 বড় অফিসার আজ আইনে ধরা পড়ে বসে আছেন। আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট বললেন, এখন থেকে এই জেলায় দাদাগিরি নয়, আইন চলবে। পুলিশ হোক, নেতা হোক বা সাধারণ মানুষ, ভুল করলে শাস্তি পাবে।
ভিড় তালি বাজালো, কিছু লোক মোবাইলে ভিডিও করছিল, যেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কনস্টেবলরা দুজনকে জিপে বসিয়ে সোজা জেলে নিয়ে গেল। জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজে বাইরে এলেন। রিয়া ও আইপিএস অফিসার আদেশ দিলেন, এদের কয়েদি বানাও, আজ থেকে এরা অফিসার নয়, অপরাধী। তারপর দুজনের উর্দি খুলে ফেলা হলো, সাদা কয়েদির পোশাক পরানো হলো। তাদের মুখে লজ্জা, রাগ, পশ্চাত্তাপ সব একসঙ্গে দেখা যাচ্ছিল। লোহার সিঁড়ির পিছনে ঠেলে দেওয়া হলো। অজয় ভট্টাচার্য কাঁদতে লাগলেন। বিজয় বড় বড় করে বললেন, যদি সেদিন চড় না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। হাই বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকনটি চালু করে রাখুন। এতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পাবেন।